আসসালামু আলাইকুম। আপনারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তারা ইতোমধ্যে জেনে গেছেন যে এইবারে কিন্তু পরীক্ষার কাঠামো কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ বিজ্ঞান থেকে যারা ডিপ্লোমা বা মিডওয়াইফারিতে পরীক্ষা দিবেন তাদের সাধারণ বিজ্ঞান থেকে এমসিকিউ আসবে 30টা এবং যারা বিএসসিতে পরীক্ষা দেবেন তাদের কিন্তু এমসিকিউ আসবে 40টা। তো সেই ধারাবাহিকতায় আমরা পদার্থ রসায়ন জীববিজ্ঞান নিয়ে আজকে 105টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। যদিও 105টা এমসিকিউ, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা প্রায় 300টা এমসিকিউ সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। অর্থাৎ খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে। আরেকটা সুসংবাদ হচ্ছে আপনাদের, এই পিডিএফটা পেতে হলে কি করতে হবে, আমি 3টা প্রশ্ন করব, কুইজের মাধ্যমে 3টা প্রশ্ন করব। এর মধ্যে এই ভিডিও চলাকালীন সময়ে আপনাদের কি করতে হবে, ওই প্রশ্নগুলোর সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখতে হবে। লেখার পর আপনার এই যে এখানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, আমি আপনাকে পিডিএফটা দিয়ে দেবো। যাদের উত্তর সঠিক হবে তারাই পেয়ে যাচ্ছেন আজকের এই পিডিএফটি। তো আমরা আজকে শুরু করব। আর আরেকটা কথা, যারা ডিপ্লোমাতে বা মিডওয়াইফারিতে পরীক্ষা দেবেন তারা এটা ভাবেন না যে পদার্থ রসায়ন জীববিজ্ঞান আমার জন্য না। খুব মাথায় রাখবেন ভালো করে, সাধারণ বিজ্ঞান মানেই কিন্তু পদার্থ রসায়ন আর জীববিজ্ঞানের সমষ্টি। 3টা সাবজেক্টই একটা বইয়ের মধ্যে আছে। মাথায় রাখতে হবে ডিপ্লোমা কিংবা বিএসসি যাই হোক, আমাদের বিজ্ঞান থেকে খুব বেসিক লেভেল থেকে প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ পদার্থ রসায়ন আর জীববিজ্ঞান হোক আর সাধারণ বিজ্ঞান হোক, প্রশ্ন কিন্তু খুব বেসিক থেকে হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতা খুবই 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 কমন এবং খুবই ইম্পর্টেন্ট 105টা এমসিকিউ, এবং যার সাথে আমরা আরও 300টা এমসিকিউ সলভ করে ফেলবো। সেটা কি হবে, আপনাদের ডিপ্লোমা বিএসসি বা মিডওয়াইফারি সবার জন্য প্রযোজ্য হবে। খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা শুরু করব আজকের ক্লাসটি। তো আমি আরিফ ইসলাম, ফাউন্ডার অফ নার্সিং অ্যাডমিশন গাইডলাইন। শুরু করছি আমরা ফিজিক্স সাবজেক্টটা দিয়ে। তো দেখেন, পদার্থ 1 নম্বর প্রশ্ন, রঙিন টেলিভিশনের মৌলিক রঙগুলো কি কি? উত্তর বি, নীল, সবুজ ও লাল। 2 নম্বর প্রশ্ন, আকাশ নীল দেখায় কেন? উত্তর সি, নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। তো যে আলোর বিক্ষেপণ যত বেশি সেই আলোটাই ফুটে ওঠে বেশি, এই কারণে আকাশ নীল দেখায়। 3 নম্বর প্রশ্ন, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 0। তো শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না। শব্দ চলাচলের জন্য কি লাগে? মাধ্যম লাগে। তো কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তরল মাধ্যমে শব্দের বেগ তার থেকে কম, এবং বায়বীয় মাধ্যমে সব থেকে কম হচ্ছে শব্দের বেগ। আর মাধ্যম ছাড়া শব্দ চলাচলই করতে পারে না। অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দের বেগ একদম 0, শব্দ শোনাই যাবে না। 4 নম্বর প্রশ্ন, একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে নিউটনের 3য় সূত্র। উত্তর হচ্ছে সি, নিউটনের 3য় সূত্র। নিউটনের 3য় সূত্রটি কি? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আসে। খেয়াল করবেন, মাঝি যখন নৌকার বয়টা বয় তখন মাঝি পানিটা পিছনের দিকে ঠেলে দেয়, তাই না? তো সমান ও বিপরীত প্রতিক্রিয়া, যেহেতু পিছনের দিকে ঠেলছে, পানি কি করে? উল্টা বিপরীত দিকে ঠেলা দেয়, মানে সামনের দিকে। এই জন্য আমরা পিছনের দিকে পানি ঠেললে, মাঝি পিছনের দিকে পানি ঠেললে নৌকা সামনের দিকে আগায় যায়। এটা হচ্ছে নিউটনের 3য় সূত্র। সমান ও বিপরীত দিকে দেখেন, সমান ও বিপরীত প্রতিক্রিয়া প্রদান করে। এটাই নিউটনের 3য় সূত্র মানে মাঝিরা নৌকা চালায়। 5 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে বস্তুর ওজন কি হয়? উত্তর হবে কমে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে কেন কমে বস্তুর ওজন, এটা এখন জানতে হবে। তো ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায়, পৃথিবীর আকর্ষণ ওই বস্তুর প্রতি তত কমে যায়। দূরত্ব বাড়ার সাথে সাথে আকর্ষণ কি কমে? আকর্ষণ বলতে কি, জি এর মান, জি ছোট হাতে জি, যেটার মান হচ্ছে আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই মানটা যত দূরত্ব বাড়ে আকর্ষণ তত কমতে থাকে। অর্থাৎ পৃথিবী থেকে যত দূরে যাওয়া শুরু করবে ওই বস্তুর প্রতি আকর্ষণ তত কমবে। ঠিক দূরে যাইতে যাইতে যদি চাঁদে পর্যন্ত চলে যায় তাহলে কি হবে? বস্তুর ওজনটা 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যদি এখানে ওজন না দিয়ে ওজনের জায়গায় ভর দিত তাহলে কি হতো? যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে বস্তুর ভর কি হয়? ভর, তখন উত্তর কিন্তু হতো একই থাকতো, সি উত্তর হইতো। ওজন কমে যায় কিন্তু ভর কমতো না। কেন কমতো না এখন এটা জানতে হবে। তো বস্তুর ভর কাকে বলে এটা আগে জানি। তো কোনো বস্তুর মধ্যে অবস্থিত মোট পদার্থের পরিমাণই হচ্ছে তার ভর। তো যেহেতু মোট পদার্থের পরিমাণটাই ভর, তাহলে আমরা দূরত্ব বা জায়গা পরিবর্তনের সাথে সাথে কি আমাদের পদার্থ কমে যায়? মানে আমাদের শরীর থেকে কি মাংস খুলে যায়? হাত একটা কমে যায়? যায় না। তাহলে হাত, পা, চোখ, কান, নাক সব ঠিক থাকে, বস্তুর মধ্যে কোনো পদার্থ কমেই না, যে কারণে কি হয়? ভরটাও কমবে না। তো মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হলেও বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ওজনের পরিবর্তন হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, জুল কিসের একক? উত্তর হচ্ছে এ, কাজ। কাজের একক কি? জুল, যেটাকে প্রকাশ করা হয় বড় হাতের জে দ্বারা। 7 নম্বর প্রশ্ন, ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন হয়? উত্তর খ, সেমিকন্ডাক্টর। 4 নম্বর প্রশ্ন, আপেক্ষিকতাবাদের আবিষ্কারক কে? উত্তর হবে আইনস্টাইন। 9 নম্বর প্রশ্ন, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? উত্তর হবে প্লাঙ্ক।
10 নম্বর প্রশ্ন, আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটির পরিবর্তন হবে না? অর্থাৎ আপনি একটা লেখা লিখছেন, লেখার পর যদি ওই লেখাটা আয়নাতে দেখেন তাহলে দেখবেন যে সরাসরিও লেখাটা যা আয়নাতেও একই, সেটা হবে ও ডাবল টিও, ওট্টো। এটা দেখবেন সরাসরি দেখতেও যা, আয়নার ভিতরে যদি দেখেন প্রতিফলন হওয়ার পর সেখানেও দেখবেন ওট্টো ওট্টোই উঠছে, এটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু অন্য শব্দগুলো পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, উল্টে যাবে আর কি। 11 নম্বর প্রশ্ন, একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে নিউটনের তৃতীয় সূত্র আমরা একটু আগেও দেখলাম। কাজের একক কি? এটা হবে জুল। জুল কিসের একক? কাজের একক। কাজের একক কি? জুল। এরপর 13 নম্বর প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রা সমান। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। 14 নম্বর প্রশ্ন কি? কাজ করার সামর্থ্যকে কি বলে? কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। 15 নম্বর প্রশ্ন, নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন? উত্তর হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্বের চেয়ে বেশি থাকে। তো যেহেতু ঘনত্ব বেশি সেহেতু ডুবে যাওয়ার চান্স কম, যেহেতু ডুবে যাওয়ার চান্স কম সেহেতু সাঁতার কাটা সহজ। আর ঘনত্ব বেশি হয় কেন? কারণ সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত, লবণের পরিমাণ বেশি থাকার কারণে কি হয়? সমুদ্রের পানির ঘনত্ব বেশি হয়ে যায়, যে কারণে কি হয়? সাঁতার কাটা সহজ হয়। 16 নম্বর প্রশ্ন, আলোর চেয়ে শব্দের গতিবেগ কম। পৃথিবীতে সবচেয়ে বেশি গতিবেগ হচ্ছে আলোর, প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে আলো ছোটে। তো আলোর বেগ সবচেয়ে বেশি, অর্থাৎ আলোর বেগের কাছে পৃথিবীর কোনো কিছুর বেগই কিছুই না। তো আলোর বেগ সবচেয়ে বেশি, তাহলে আলোর বেগের চেয়ে শব্দের বেগ অবশ্যই কম হবে। 17 নম্বর প্রশ্ন, পর্যায়কাল কি? পর্যায়কাল কি? উত্তর হচ্ছে খ, একটি পূর্ণ স্পন্দনের সময়। একটি পূর্ণ স্পন্দনের সময়টা হচ্ছে আলোর পর্যায়কাল। 18 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল কত? উত্তর হচ্ছে খ, 0.1 সেকেন্ড। শব্দানুভূতির স্থায়িত্বকাল বলতে কি বোঝানো হয়েছে? আমরা একটা শব্দ শোনার পর আমাদের কান দিয়ে মস্তিষ্কে প্রবেশের পর আর একটা শব্দ শুনতে গেলে কমপক্ষে 0.1 সেকেন্ড আমাদের থামতে হবে। একই সাথে 0.1 সেকেন্ডের মধ্যে যদি একাধিক শব্দ হয় তাহলে আমরা সেই শব্দগুলো শুনতে পাবো না। শুনতে পাবো সবার প্রথমে যেই শব্দটা হবে সেই শব্দটা শুনতে পাবো, এর পরবর্তীতে 0.1 সেকেন্ডের মধ্যে যে শব্দ, যতগুলো শব্দ হোক না কেন, এগুলো আমরা শুনতে পারবো না। কারণ কি? 0.1 সেকেন্ড ধরে আমাদের মস্তিষ্কে একটা শব্দ স্থায়ী হয়। 19 নম্বর প্রশ্ন, নিচের কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? উত্তর হবে ইস্পাত। দেখেন ইস্পাত কঠিন মাধ্যম, এখানে শব্দের বেগ সবচেয়ে বেশি। বায়ু তো সবচেয়ে কম। পানিতে বায়ু আর কঠিনের মাঝামাঝি হচ্ছে পানিতে। এখানে আসছে অ্যালুমিনিয়ামও যে আছে, অ্যালুমিনিয়াম ইস্পাত দুইটা কেন? অ্যালুমিনিয়াম আর ইস্পাতের মধ্যে ইস্পাতের ঘনত্ব বেশি, এই কারণে ইস্পাতের শব্দের বেগ সবচেয়ে বেশি। 20 নম্বর প্রশ্ন, আপেক্ষিক তাপের একক কোনটি? আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল কেজি পার কেলভিন, ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন, কোথায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম? উত্তর হচ্ছে মেরু অঞ্চলে। আমরা জানি পৃথিবী পুরোপুরি গোলাকার নয়, কিছুটা কমলা লেবুর মতো। তো যেদিকে চাপানো একটু সেদিকে কি পৃথিবীর কেন্দ্র থেকে সেই জায়গার দূরত্বটা কম, আর পৃথিবীর কেন্দ্র থেকে ওই বৃত্তে পর্যন্ত যে দূরত্ব সেটা কি পৃথিবীর কেন্দ্র থেকে যদি বৃত্তের স্পর্শক এটা দূরত্ব কম হয়, মানে এটা ব্যাসার্ধ না, আমরা ব্যাসার্ধ বুঝি। তো যেই জায়গাটায় ব্যাসার্ধ সবচেয়ে কম হবে সেটা হচ্ছে কোন অঞ্চলে? মেরু অঞ্চলে। তো ব্যাসার্ধ সবচেয়ে কম হচ্ছে মেরু অঞ্চলে, মেরু অঞ্চলের বেশি চাপা, এই কারণে এখানে ব্যাসার্ধ সবচেয়ে কম। 22 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে কি বলে? কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ তাকে কি বলে? তাকে বলে অভিকর্ষ। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে বলে অভিকর্ষ। 23 নম্বর প্রশ্ন, জেনারেটরের কোনটি পাওয়া যায়? এটা হচ্ছে ঘ, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। জেনারেটরে পাওয়া যায় যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। উপরে 22 নম্বর প্রশ্নটা আমরা আরেকটু দেখি। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে কি বলে? অভিকর্ষ বলে। কোনো বস্তুর উপর, তো কোনো বস্তু আর পৃথিবীর যে আকর্ষণ একটা আরেকটা আকর্ষণ করে সেটার নাম অভিকর্ষ। অভি মানেই পৃথিবী, তো যেখানে পৃথিবী আর কোনো বস্তু থাকবে সেটার নাম হচ্ছে অভিকর্ষ। আর যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ সেটার নাম হবে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ কি? যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে মহাকর্ষ, আর পৃথিবী আর কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে অভিকর্ষ। মনে থাকবে সবার? অবশ্যই থাকার কথা। 24 নম্বর প্রশ্ন, গ্যালভানোমিটারের বিক্ষেপ দ্বারা বর্তনীতে কিসের অস্তিত্ব বোঝা যায়? গ্যালভানোমিটারের বিক্ষেপ দ্বারা বোঝা যায় তড়িৎ প্রবাহের অস্তিত্ব। 25 নম্বর প্রশ্ন, 1 কিলোওয়াট KW কিলোওয়াট সমান কত? 1 কিলোওয়াট সমান খ নম্বর উত্তর 10 কিউব। 26 নম্বর প্রশ্ন, পীড়নের একক কোনটি? পীড়নের একক কোনটি? উত্তর গ, নিউটন মিটার স্কয়ার, মিটার ইনভার্স 2।
27 নম্বর প্রশ্ন, পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে বলে, তাকে কি বলে? অথবা একটা প্রশ্ন, পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করলে তাকে কি বলে? তাকে বলে অভিকর্ষ। আমরা একটু আগে দেখছিলাম, একটু ভিন্নভাবে দেখছিলাম, এখন আরেকভাবে দেখলাম। মহাকর্ষ কি? মহাকর্ষ যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে মহাকর্ষ, ঠিক আছে। আর আকর্ষণ কি? কোনো কিছু নিজের দিকে টানলেই তাকে আকর্ষণ বলে। আর বিকর্ষণ কি? কোনো কিছুকে নিজের থেকে দূরে ঠেলে দেওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে বিকর্ষণ। 28 নম্বর প্রশ্ন, শূন্য মাধ্যমে তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে, শূন্য মাধ্যমে বলছে কি, এখানে মাথায় রাখতে হবে শূন্য মাধ্যম, যে কোনো বাতাস পর্যন্ত নাই, বায়ুও নাই, একদম কোনো মাধ্যমের অনুপস্থিত, সকল মাধ্যমের অনুপস্থিতি এটা, সেটা যে শূন্য মাধ্যমে দেখো তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে। তিনটি বস্তু কী হতে পারে? একটা কাগজের টুকরো হতে পারে, একটা পাথর হতে পারে, একটু আরও অন্য কিছু, তুলা হতে পারে, তুলা, কাগজ, পাথর। তিনটি বস্তুকে যদি একসাথে ছেড়ে দেওয়া হয় শূন্য মাধ্যমে, তাহলে সবকটি একসাথেই মাটি স্পর্শ করবে। কিন্তু যখন মাধ্যম থাকবে সেই সময় কী হবে? যে বস্তুটা বেশি ভারী সেটা মাটি স্পর্শ করবে আগে। 29 নম্বর প্রশ্ন, পরন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন? উত্তর হচ্ছে খ, গ্যালিলিও। 30 নম্বর প্রশ্ন, কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? উত্তর হচ্ছে লোহা। লোহা তেজস্ক্রিয় পদার্থ নয়, অর্থাৎ ফেরাম। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন, দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর? উত্তর হবে ঘ, বেগুনি আলোর। 32 নম্বর প্রশ্ন, একটি স্কেলকে পানিতে ডুবালে বাঁকা দেখা যায় কেন? এখানে বোঝাইতে চাইছে কি, এক গ্লাস কাচের একটা গ্লাসে স্বচ্ছ পানি নেওয়ার পর সেখানে যদি বাঁকাভাবে একটা পেন্সিল আমরা দিয়েই প্রবেশ করাই তির্যকভাবে, তাহলে সেটাকে ভাঙ্গা দেখা যাবে, মনে হবে যে ভেঙে গেছে, যেখান থেকে পানি শুরু সেখান থেকে মনে হবে ভেঙে গেছে। কারণ কি? এখানে কারণটা হচ্ছে দুইটা মাধ্যম আছে, একটা তরল মাধ্যম আর একটা বায়বীয় মাধ্যম। আমরা জানি আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়? একটু বেঁকে যায়। তো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে অবিলম্ব দিকে সরে আসে, আর ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। তো এই ঘটনাটা ঘটে আলোর প্রতিসরণের কারণে। ওকে, এই উত্তর হবে এখানে আলোর প্রতিসরণ। 33 নম্বর প্রশ্ন, নাক, কান ও গলার ভিতরে, নাক, কান আর গলার ভিতরের অংশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় অবতল দর্পণ। আপনাদের জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে, যে কুইজ আছে, প্রথম প্রশ্নটা পদার্থবিজ্ঞান থেকে সর্বমোট কয়টা প্রশ্ন করা হয়েছে? কমেন্ট বক্সে এটা আপনাদের লিখতে হবে, যে সঠিক উত্তর দিতে পারবেন। এবং এরপর আরও দুটো প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোরও যে সঠিক উত্তর দিতে পারবেন তারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলেই আমি তাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো। আশা করা যায় এই পিডিএফটা থেকে আমরা অনেক অনেক প্রশ্ন কমন পাবো। মাথায় রাখতে হবে জীববিজ্ঞান কিন্তু বেশি মনোযোগ দিতে হবে, আর পদার্থ রসায়নের যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো এবার আমরা কেমিস্ট্রি শুরু করব। 34 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তর থাকে, বায়ুমণ্ডলের ওজোন স্তর থাকে কোথায়? কোন স্তরের? ট্রপোস্ফিয়ারে। ওজোন স্তর থাকে ট্রপোস্ফিয়ারে। 35 নম্বর প্রশ্ন, গ্লিসারিন এর কার্যকারী মূলক হচ্ছে OH। গ্লিসারিনের কার্যকারী মূলক হচ্ছে OH। 36 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? উত্তর হচ্ছে বি, কে, মানে পটাশিয়াম। পটাশিয়াম আসছে ল্যাটিন নাম থেকে, ল্যাটিন নাম কেলিয়াম থেকে। তো কেলিয়ামের প্রথম অক্ষর কে, সেখান থেকে এর একক করা হয়েছে কি, এটা হচ্ছে পটাশিয়াম। ওকে। 37 নম্বর প্রশ্ন, প্রোটনের চার্জ হলো, তো আমরা প্রোটন কি এটা আগে জানতে হবে। একটা মৌলেরও তিনটি আধান বা চার্জ দিয়ে তৈরি, কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দ্বারা তৈরি একটা মৌল। একটা মৌল তৈরি হয় কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দ্বারা। তো তাদের আধান বা চার্জ থাকে। তো প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক আধান বা প্লাস বা পজিটিভ, সেটার চার্জ হলো কত? 1.620 গুণন 10⁻⁻19 কুলম্ব। এই কুলম্ব হচ্ছে চার্জ বা আধানের একক কুলম্ব, যেটাকে প্রকাশ করা হয় সি দ্বারা। আচ্ছা, 38 নম্বর প্রশ্ন, চামড়া শিল্পে ট্যানারি বর্জ্যের উপস্থিত ক্ষতিকর উপাদান হলো, তো কোন উপাদানটা ক্ষতি করে? সেটা হচ্ছে ক্রোমিয়াম, সিআর। 39 নম্বর প্রশ্ন, ই সমান এইচ ভি সমীকরণটি হলো প্লাঙ্কস সমীকরণ। ওকে। 40 নম্বর প্রশ্ন, খাদ্য অনুমোদিত প্রিজারভেটিভ সমূহের মাধ্যমে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্টগুলো বায়ুর দ্বারা খাদ্যকে কি বলে? জারণ রোধ করে। তো এটা দিলে প্রিজারভেটিভ কী করে? খাদ্য সংরক্ষণে সহায়তা করে। তো এই প্রিজারভেটিভের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায়। ওকে। আর এটা বায়ু থেকে কী করে? জারণ রোধ করে, মানে পচে যাওয়া থেকে রোধ করে। 41 নম্বর প্রশ্ন, একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ হলো, একটা ইলেকট্রনের চার্জের পরিমাণ, একটু আগে দেখছিলাম প্রোটনের চার্জের পরিমাণ, এবার দেখবো ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ বা মাইনাস। এর চার্জের পরিমাণ কি? 1.609 গুণন 10⁻⁹19 কুলম্ব, যার একক কি? সি দ্বারা প্রকাশ করা হয়।
42 নম্বর প্রশ্ন, কোনো পরমাণুর ভর সংখ্যা হচ্ছে, কোনো একটা পরমাণুর ভর সংখ্যা কি? এখন ভর সংখ্যা কি এটা আগে জানতে হবে। ভর, একটা পরমাণু তৈরি হয় ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দ্বারা, আর পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যে নিউক্লিয়াস তৈরি হয় প্রোটন আর নিউট্রন দ্বারা, আর ইলেকট্রন কি করে? এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘোরে। তাহলে ভর সংখ্যা হচ্ছে কি? প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি, অর্থাৎ নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে ভর সংখ্যা। আর নিউক্লিয়াস যেহেতু তৈরি হয় প্রোটন আর নিউট্রন দিয়ে, অর্থাৎ প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, 43 নম্বর প্রশ্ন আমরা দেখব, প্রোটনের ড্যাশ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ বা প্লাস, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ বা মাইনাস, আর নিউট্রনের চার্জ হচ্ছে, নিউট্রন আধান নিরপেক্ষ, এর কোনো চার্জ নাই। 44 নম্বর প্রশ্ন, কোনটি নোবেল গ্যাস নহে? নোবেল গ্যাস নয় কোনটা? আচ্ছা, নোবেল গ্যাস নয় কোনটা এটা জানার আগে জানতে হবে নোবেল গ্যাস হয় কোনগুলা। তো গ্রুপ 18 যে মৌলগুলো আছে, যাদের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কি 8টা বা অষ্টকপূর্ণ, বা যে কয়েকটা ইলেকট্রন থাকা দরকার সেই কয়েকটা ইলেকট্রন থাকে, এরকম মৌলগুলো কি হয়? আধান নিরপেক্ষ হয়। এরা কারোর সাথে যৌগ গঠনে অনীহা প্রকাশ করে, ও যৌগ গঠন করে না, এইরকম গ্যাসগুলো হচ্ছে নোবেল গ্যাস। তো এরকম গ্যাস কি? তখন হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন আছে, ক্রিপ্টন, রেডন, জেনন, এগুলো হচ্ছে কি? নোবেল গ্যাস। তো এর মধ্যে ওজোন গ্যাস নাই, তো ওজোন গ্যাসটা নোবেল গ্যাস নয়। এছাড়া হিলিয়াম, নিয়ন, আর্গন নোবেল গ্যাস হবে। 45 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা হবে জেনন গ্যাস। ফটোগ্রাফি যে ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয় সেখানে জেনন গ্যাস ব্যবহার করা হয়। 46 নম্বর প্রশ্ন, খর পানি বলতে কি বোঝায়? খর পানি বলতে বোঝায় যে পানিতে সাবানের ফেনা ওঠে না, ফেনা হবে না, খর পানিতে ফেনা হবে না। 47 নম্বর প্রশ্ন, কোনটি রাসায়নিক পরিবর্তন? পরিবর্তন কয় প্রকার এটাকে জানা লাগবে। একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে কি ঘটে? রাসায়নিক পদার্থে একাধিক মৌল একখানে যুক্ত, একাধিক মৌল বা যৌগ একখানে যুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী মৌল বা যৌগ গঠন করে। আর ভৌত পরিবর্তন কি হবে? যেই পরিবর্তনে বাহ্যিকভাবে দেখতে মৌলটা বা যৌগটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু রাসায়নিকভাবে মানে তার মূল উপাদান, যে উপাদানগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলোর কোনো পরিবর্তন ঘটবে না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তনের উদাহরণ হচ্ছে, একটা কমন উদাহরণ হচ্ছে পানি। পানি থেকে যদি তাপ কমানো হয় তাহলে হয়ে যায় বরফ, মানে পানিকে ঠান্ডা করলে বরফ হয়ে যায়। এবার পানিকে যদি তাপ দেওয়া হয় তাহলে বাষ্পে পরিণত হয়। তাহলে বরফ হোক, তরল হোক আর বাষ্প হোক, সবগুলোই তৈরি পানি, সবগুলোই পানি, সবগুলোর সংকেত হচ্ছে H2O, সবগুলোতেই H2O পাওয়া যাবে। কিন্তু এটাও কি ভৌত পরিবর্তন। কিন্তু যদি আমরা খেয়াল করে দেখি, সেই পানিটাই গঠিত হয়েছে কি হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে, তাই না? দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন অণু গঠিত হয়ে যুক্ত হয়ে পানি গঠন করে। তো এই যে হাইড্রোজেনও একটা গ্যাস ছিল, অক্সিজেনও একটা গ্যাস ছিল, দুইটাই গ্যাস একখানে যখন যুক্ত করা হলো, তাদের মধ্যে বিক্রিয়া ঘটলো, তখন হয়ে গেল তরল পদার্থ। তো সম্পূর্ণ ভিন্নধর্মী একটা পদার্থ হলো, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো এখানে বলছে যে কোনটি রাসায়নিক পরিবর্তন? উত্তর হচ্ছে এখানে লোহায় মরিচা পড়া। তো লোহাকে যদি মুক্ত অবস্থায় ফেলাই রাখা হয় কোথাও, তাহলে কি হয়? সেখানে পানি আর জলীয়বাষ্পের উপস্থিতিতে এই যে দুইটাই বিক্রিয়া করে মরিচা তৈরি করে, সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটা জিনিস তৈরি করে। এই জন্য এখানে লোহায় মরিচা পড়াটা হবে রাসায়নিক পরিবর্তন। 48 নম্বর প্রশ্ন, তাপে পদার্থের কোনটির পরিবর্তন ঘটে না? তাপে পদার্থের কোনটির পরিবর্তন ঘটে না? উত্তর হচ্ছে গ, অণুর গঠন। অণুর গঠনের কোনো পরিবর্তন ঘটে না। একটু আগে যেমন বললাম, তাপ দিলে বরফ পানি থেকে কি হবে? বাষ্প হবে। আবার তাপ কমায় নিলে পানি থেকে কি হবে? কঠিন পদার্থ বরফ তৈরি হবে। তাতে করে পানির যে গঠন H2O, সেটার কোনো পরিবর্তন হবে না। তো তাপের ফলে যে বস্তুর অণুর গঠনের কোনো পরিবর্তন ঘটে না। 49 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? আমি একটু আগে বললাম গ্রুপ 18 মৌলগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সাধারণত। তো গ্রুপ 18 মধ্যে কী আছে দেখেন, গ নম্বর হিলিয়াম। বললাম কি হিলিয়ন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এই মৌলগুলো হচ্ছে গ্রুপ 18 মৌল, এবং এগুলো শেষ কক্ষপথের ইলেকট্রন অষ্টক পূর্ণ থাকে, বা যে কয়েকটি ইলেকট্রন থাকা প্রয়োজন শেষ কক্ষপথে সে কয়েকটি ইলেকট্রনই থাকে। এই ধরনের মৌলগুলো হয় নিষ্ক্রিয়, যারা কি করে না মৌল গঠন যৌগ গঠনে তেমন আগ্রহই দেখায় না, যৌগ গঠন করে না, এই কারণে উত্তর হবে এখানে হিলিয়াম। 50 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী পর্যায় সারণীর জনক বলা হয়? কোন বিজ্ঞানীকে পর্যায় সারণীর জনক বলা হয়? উত্তর হবে গ, মেন্ডেলিভ। 51 নম্বর প্রশ্ন, হ্যালোজেন শব্দের অর্থ কি? হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ গঠনকারী। যে লবণ গঠনকারীকে বলে হ্যালোজেন। তো এর মধ্যে দিয়ে আমাদের 51টা প্রশ্ন শেষ হলো। আর 51টা প্রশ্নের মধ্য দিয়ে আমরা শেষ করলাম ফিজিক্স এবং কেমিস্ট্রি। আপনাদের
এবারের কুইজ হচ্ছে বলতে হবে হ্যালোজেন শব্দের অর্থ কী, এটা কমেন্ট বক্সে লিখতে হবে। হ্যালোজেন শব্দের অর্থ কী কমেন্ট বক্সে লিখবেন। আমরা চলে যাব বায়োলজি অংশে। তো বায়োলজি থেকে কিন্তু প্রশ্ন বেশি হবে, আমি আগেও বলছি, এই কারণে আমরা 52 থেকে 105 পর্যন্ত বায়োলজি রাখছি। তো বায়োলজিগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর যেই প্রশ্নগুলো আমাদের রিপিট হয়েছে মাথায় রাখবেন ওই প্রশ্নগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। 52 নম্বর প্রশ্ন, মানব দেহে মোট হাড় কয়টি? মানব দেহে হাড় হচ্ছে 206টি। তো মনে রাখতে হবে শিশুদের, বাচ্চাদের প্রায় 300টি হাড় থাকে মানব দেহে, আর পূর্ণবয়স্ক মানুষদের শরীরে হাড়ের সংখ্যা 206টি। 53 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের কোন স্থানে ক্যান্সার হলে সেখানে কি হয়? ড্যাশ। তো যেখানে ক্যান্সার হয় সেখানে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পায়। অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল ইজ কল্ড ক্যান্সার। তো অ্যাবনর্মাল গ্রোথ, অস্বাভাবিকভাবে কোষ বৃদ্ধি পাবে। এখানে উত্তর হবে দ্রুত কোষের সংখ্যা বেড়ে যাওয়া। তো দ্রুত কোষের সংখ্যা বেড়ে গেলেই সেখানে হয় ক্যান্সার, আর যেখানে ক্যান্সার হয় সেখানে শরীরে দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পাবে। 54 নম্বর প্রশ্ন, শরীরের হাড় ও দাঁতের গঠনের কাজে বেশি প্রয়োজন হয় কোনটি? তো শরীরের হাড় ও দাঁত গঠনে সাহায্য করে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কী করে? শরীরের হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। 55 নম্বর প্রশ্ন, কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র বলা হয় নিউক্লিয়াসকে। কেন্দ্রিকা বলা হয় নিউক্লিয়াসকে। কোষের কেন্দ্রিকা মানে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, কোষের প্রাণকেন্দ্র বলা হয় নিউক্লিয়াসকে, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। 3টা প্রশ্ন এখান থেকে আমরা জেনে গেলাম। ওকে, আর এখানে আরেকটা জিনিস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তি কোষ, এটা মাথায় রাখা লাগে। পাওয়ার হাউস, শক্তি সাপ্লাই দেয় মাইটোকন্ড্রিয়া। 56 নম্বর প্রশ্ন, ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে, যার ইংরেজি নাম প্যানক্রিয়াস। তো অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে কি তৈরি হয়? ইনসুলিন নিঃসৃত হয়। 17 নম্বর প্রশ্ন, নারীর স্পন্দন প্রবাহিত হয়, নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনির মাধ্যম দিয়ে। ধমনির ইংরেজি নাম কি? আর্টারি। আর্টারির ভিতর দিয়ে কি নারীর স্পন্দন, যে আমরা বিট পাই হাতের মধ্যে স্পর্শ করলে টাচ, সেটা হচ্ছে নারীর স্পন্দন, এটা ধমনির মধ্যে পাওয়া যায়। 18 নম্বর প্রশ্ন, চিকনগুনিয়া নামটি এসেছে, চিকনগুনিয়া নামটা কোথা থেকে এসেছে? উত্তর হবে ডি, তানজানিয়ার একটা জায়গা থেকে। সেটা কোন জায়গা? কিমাকুন্দি ভাষা থেকে, একটা আসছে, তানজানিয়ার একটা ভাষা থেকে আসছে, সেটার নাম হচ্ছে কিমাকুন্দি। 59 নম্বর প্রশ্ন, কলেরা বা ডায়রিয়া রোগীর স্যালাইন খেতে হয় কেন? কলেরা বা ডায়রিয়া হলে আমরা জানি যে রোগী অধিক পরিমাণে পাতলা পায়খানা করে, আর পাতলা পায়খানা করলে কি হয়? প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় শরীর থেকে, লবণ বের হয়ে যায়। এই লবণ আর পানির ঘাটতি পূরণের জন্যই কলেরা বা ডায়রিয়া রোগীকে কী বলা হয়? স্যালাইন খেতে দেওয়া হয়। উত্তর হচ্ছে খ, দেহের পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য। 60 নম্বর প্রশ্ন বলছে, বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি দেখা যায়? তো বন্যার পর এই ডায়রিয়ার প্রাদুর্ভাবটাই বেশি দেখা যায়। 61 নম্বর প্রশ্ন, মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা কয়টি? এটা হবে 1 জোড়া বা 2টি। তো মানবদেহের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া বা 2টি, যাদেরকে বলে সেক্স ক্রোমোজোম। আর মানবদেহের টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। এই 23 জোড়া কি মানবদেহের টোটাল সর্বমোট 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া। এর মধ্যে 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকি 22 জোড়া হচ্ছে অটোজোম, যেগুলোর কাজ কি? শরীরের বিভিন্ন জায়গার বা বিভিন্ন অঙ্গ গঠন করে, আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম। ওকে, 62 নম্বর প্রশ্ন, মানুষের দেহকোষের যে একই ধরনের 22 জোড়া ক্রোমোজোম আছে তাদেরকে কি বলে? তাদেরকে বলে অটোজোম। একটু আগে বললাম। তো 1 জোড়া ক্রোমোজোম, সেগুলোর নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেগুলো লিঙ্গ নির্ধারণ করে। আর 22 জোড়া হচ্ছে একই রকম, তাদের কাজও একই রকম, তাদেরকে বলে অটোজোম। 63 নম্বর প্রশ্ন, সিনকোনা কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? উত্তর হবে ম্যালেরিয়া রোগের চিকিৎসায়। 64 নম্বর প্রশ্ন, নখ বা চুল কাটলে আমরা ব্যথা পাই না কেন? এর কারণ হচ্ছে এদের মধ্যে কোনো স্নায়ু নেই, কোনো স্নায়ু উদ্দীপনা নেই, কোনো ব্যথার অনুভূতিই নেই, সেই কারণে আমরা ব্যথা পাই না, এদের মধ্যে কোনো স্নায়ু নেই। 65 নম্বর প্রশ্ন, মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি? উত্তর হবে শ্বসন। তো শ্বসনের মাধ্যমে মানবদেহের শক্তি উৎপাদন হয়। শ্বসনের মাধ্যমে কি হয়? মানবদেহের শক্তি উৎপন্ন হয়। 66 নম্বর প্রশ্ন, স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে। তো স্ট্রোক করলে আকস্মিক অজ্ঞান হয়ে যেতে পারে রোগী, বা এটা মৃত্যুও ঘটতে পারে। এটার কারণ কি? কি কারণে এটা হয়? স্ট্রোক জিনিসটা কি, এটা আগে জানতে হবে। তো এটাই বলেছে যে দেখেন, মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা। রক্তক্ষরণ বলতে কি? মস্তিষ্কে যে ভেনগুলো আছে সেগুলো ছিঁড়ে যেয়ে মস্তিষ্কের মধ্যে রক্ত প্রবাহ হবে, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাবে, সেটা রক্তক্ষরণ হবে। এটার কারণে স্ট্রোক হতে পারে। অথবা আর একটা কী হতে পারে? রক্ত বাধা, মানে ভেনের মধ্যে রক্ত যাইতেই পারবে না, মস্তিষ্কের মধ্যে রক্ত পৌঁছাতে পারছে না, যে রক্তের বাধা পাওয়ার কারণেও স্ট্রোক হতে পারে।
তো এবার 67 নম্বর প্রশ্ন দেখেন, চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? আমাদের চোখের ভিতরে যে পিপিল আছে, চোখের মণি বলি, সেই চোখের মনির ভিতর দিয়ে আলো যে চোখের ভিতরে পড়ে, চোখের ভিতরে রেটিনাতে যেয়ে পড়ে, আবার রেটিনা কী করে এই আলোটাকে পরিবর্তিত করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে ব্রেনে সিগন্যাল পাঠায়, তখন আমরা দেখতে পারি। এই জন্য উত্তর হবে তাহলে কি রেটিনা। আলো কোন অঙ্গ, দেখো চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, সেটা হবে রেটিনা। 68 নম্বর প্রশ্ন, শ্রবণ ছাড়া কানের অন্যতম প্রধান কাজ, যে কান যে শুনি আমরা, এই যে শ্রবণ কাজ, শুনতেই তো কান ব্যবহার হয়, তাই না? এছাড়াও কানের আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কান, সেটা হচ্ছে কি দেহের ভারসাম্য রক্ষা করা, দেহের যে ব্যালেন্সটা এটা রক্ষা করে কান। 69 নম্বর প্রশ্ন, জনন মাতৃকোষে কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে? জনন মাতৃকোষে কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে, সেটা হবে মিওসিস পদ্ধতিতে। তো কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে অ্যামাইটোসিস, আরেকটা মাইটোসিস এবং আরেকটা হচ্ছে মিওসিস। তো এই যে অ্যামাইটোসিস জিনিসটা কি? অ্যামাইটোসিস এটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহে ঘটে অ্যামাইটোসিস। আর মাইটোসিস কি? মাইটোসিস হচ্ছে উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদ, মানে মানুষ, গরু, ছাগল, গাছপালা, এইসব উন্নত শ্রেণীর যেগুলো উদ্ভিদ প্রাণী, তাদের দেহকোষের বিভাজন পদ্ধতিটা হচ্ছে মাইটোসিস বিভাজন। আর জনন কোষ, মানে ওই যে একজোড়া সেক্স ক্রোমোজোম ছিল, তো জনন কোষ উৎপাদন হয় মিওসিস কোষ বিভাজনের দ্বারা। তো জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে? মিওসিস কোষ বিভাজন। 70 নম্বর প্রশ্ন, অস্থির গঠন ও দৃঢ়তার জন্য গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? অস্থির গঠন ও দৃঢ়তার জন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই প্রশ্নটা আমরা আগেও দেখছি, রিপিট, ঠিক আছে না? 71 নম্বর প্রশ্ন, দেহের কাঠামো গঠনকারী অন্ত্রকে কি বলে? উত্তর কঙ্কাল তন্ত্র। দেহের যে কাঠামো গঠন করে কোন তন্ত্র, সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্র। 72 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে মানব দেহের বিপাক প্রক্রিয়ার উৎপন্ন বজ্র পদার্থগুলো নিষ্কাশিত হয়? তো কোনো একটা পদ্ধতির মধ্যে আমরা যে খাবার গ্রহণ করি, এখানের মধ্যে কিছু উপাদান আমাদের শরীরে কাজে লাগে আর বাকিগুলো বজ্র পদার্থ হয়ে যায়। সেই বজ্র পদার্থগুলো তো শরীর থেকে বের করতে হবে। তো বজ্র পদার্থ নিষ্কাশনের পদ্ধতিটা হচ্ছে রেচন পদ্ধতি। রেচন মানে বজ্র পদার্থ নিষ্কাশন পদ্ধতি। হ্যাঁ, তো রেচন পদ্ধতি যেটা কিডনি, ফুসফুস, ত্বক বা চামড়া, এর মাধ্যমে রেচন ঘটে থাকে। তো দেখেন, প্রস্রাব পায়খানার মাধ্যমে আমরা শরীর থেকে দূষিত পদার্থ বের করতে পারি, ঘামের মাধ্যমে দূষিত পদার্থ বের হয়ে যায়, এবং নিঃশ্বাস বায়ু, ফুসফুসের মাধ্যমে আমাদের রেচন পদার্থ বের হয়ে যায়, এবং সবচেয়ে বেশি পরিমাণে রেচন পদার্থ বের হয় কিন্তু আমাদের ফুসফুসের মাধ্যমে, মানে নিঃশ্বাসের বায়ুর সাথে বের হয়ে যায়। 73 নম্বর প্রশ্ন, ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কি করা হয়? ডায়ালাইসিস, আসলে ডায়ালাইসিসটা কী কাজে ব্যবহার হয় সেটা জানি। ডায়ালাইসিস মূলত ব্যবহার হয় কিডনি রোগীদের, যাদের কিডনি ফাংশন করে না, কাজ করে না কিডনি, আর কিডনি যাদের মানে বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাংশন করে না, তাদেরকে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কী করে, কিডনির কাজটা করা হয়। কিডনি যে কাজ করে সেই কাজটা করা হয় ডায়ালাইসিস মেশিনের সাহায্যে। তো ডায়ালাইসিস মেশিন কী করে? রক্ত পরিশোধন করে, কারণ আমাদের কিডনি কী করে, রক্তটা দূষিত রক্তকে ছাঁকনি দিয়ে সেকে পরিশোধিত করে, তাই না? আর দূষিত পদার্থগুলো প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। তো যেহেতু কিডনি নষ্ট, সেহেতু রক্তটা পরিশোধন করতে পারবে না, আর রক্ত পরিশোধন করার জন্য আমাদের একটা মেশিন লাগবে, আর্টিফিশিয়াল মেশিন, সেটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন। তো রক্ত পরিশোধিত করতে ব্যবহৃত হয় ডায়ালাইসিস মেশিন। আমরা কি ব্যাপারগুলো বুঝতে পারছি না পারতেছি না? খুবই কিন্তু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অতএব সবাই খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমরা তৃতীয় প্রশ্নটা করব, সেটা আসছে কিছুক্ষণের মধ্যে করব। 74 নম্বর প্রশ্ন, ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত? এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখব, যেগুলো থেকে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো ফুসফুসের পর্দার নাম কি, বা ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত? উত্তর হবে প্লুরা। ফুসফুসের পর্দার নাম প্লুরা। 75 নম্বর প্রশ্ন, টিউবারকুলোসিস রোগ নির্ণয় করা যায় কিভাবে? উত্তর এক্স রে টেস্টের করে। এরপর 76 নম্বর প্রশ্ন, নিউক্লিক অ্যাসিড গঠনকারী উপাদান কোনটি? নিউক্লিক অ্যাসিড গঠনকারী উপাদান হচ্ছে নাইট্রোজেন বেস। হ্যাঁ, নাইট্রোজেন কী করে, নিউক্লিক অ্যাসিড গঠন করে। 77 নম্বর প্রশ্ন, ডায়রিয়ার উপসর্গ কোনটি? ডায়রিয়ার উপসর্গ পাতলা পায়খানা, আমরা আগে পড়ছি। তো 3 বারের বেশি যদি খুবই পাতলা পায়খানা হয়, তাহলে আমরা ধরে নিতে পারি সেই রোগীটার ডায়রিয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা কি তৎক্ষণাৎ হাসপাতালে যোগাযোগ করতে হবে। এবং খাবার স্যালাইন, হাফ লিটার পানিতে খাবার স্যালাইন, 1 প্যাকেট খাবার স্যালাইন গুলাই রোগীকে খাওয়াইতে হবে। এবং এই খাওয়ার স্যালাইন কতক্ষণ পর্যন্ত ভালো থাকে? মনে রাখবেন, গুলানোর পর 12 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। এগুলো প্রতিটাই কিন্তু এমসিকিউ, মনে রাখতে হবে। 78 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। উত্তর হবে কি, ভিটামিন কে। ভিটামিন কে কী করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? আমাদের যদি শরীরে কোনো অংশ কেটে যায়, তো কিছুক্ষণের মধ্যে রক্ত জমাট বেঁধে যায় না, রক্ত বাড়া বন্ধ হয়ে যায়, রক্ত জমাট বাঁধে। তো এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। 79 নম্বর প্রশ্ন,
অনিয়ন্ত্রিত মাইটোসিস কি সৃষ্টি করে? আমরা এই প্রশ্নটা আগেও দেখছি। অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে কি? মাইটোসিস আমাদের যেহেতু দেহকোষের বিভাজন পদ্ধতি, অর্থাৎ কোষের বিভাজন ঘটায় অধিক পরিমাণে, তাহলে কি হবে? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কি হয়? আমাদের ক্যান্সার রোগ সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে। ৮০ নম্বর প্রশ্ন, মানবদেহে হরমোন উৎপাদনকারীর প্রধান গ্রন্থি কোনটি? তো মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। ওকে। ৮১ নম্বর প্রশ্ন, আয়োডিনের অন্যতম মূল উৎস কোনটি? আয়োডিনের অন্যতম মূল উৎস হচ্ছে সামুদ্রিক মাছ। তো সামুদ্রিক মাছে আয়োডিন প্রচুর পরিমাণে থাকে। এখনকার যে লবণগুলো আছে বলে না আয়োডিনযুক্ত লবণ, এখন কথা হচ্ছে আয়োডিনের অভাবে কি হয়? আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ। গলগণ্ড বা গলায় ঘ্যাক বলে, গলা ফুলে যায়, অনেক বড় হয়ে যায়, সেইটা হয় গলগণ্ড রোগ, এটার নাম। আর এইটা হয় আয়োডিনের অভাবে। আর এই গলগণ্ড বা ঘ্যাক রোগটা বেশি হয় কোথায়? বাংলাদেশের উত্তর অঞ্চলে বা রংপুর বিভাগের দিকে এই রোগটা আগে অনেক বেশি পরিমাণ হতো, যদিও এখন আর হয় না। কিন্তু মাথায় রাখতে হবে প্রতিটাই এমসিকিউ, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ৮২ নম্বর প্রশ্ন, দেহের কাঠামো গঠনকারী অন্ত্রকে কি বলে? উত্তর হচ্ছে কঙ্কালতন্ত্র। এটা তন্ত্র হবে। দেহের কাঠামো গঠনকারী তন্ত্র কোনটি? কঙ্কালতন্ত্র। ৮৩ নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে মানব দেহের বিপাক প্রক্রিয়া উৎপন্ন বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়? এটা আমরা আগে পড়ছি, রেচন পদ্ধতির মাধ্যমে শরীরের মধ্যে দূষিত পদার্থগুলো কি হয়? বের হয়ে যায়। ৮৪ নম্বর প্রশ্ন কি হচ্ছে? বৃক্ক মানবদেহে কি নিয়ন্ত্রণ করে? বৃক্ক মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যেহেতু রক্ত পরিশোধন করে বৃক্ক চাপটা কী করে? রক্তচাপটাও অনেকাংশেই নিয়ন্ত্রণ করে বৃক্ক। ৮৫ নম্বর প্রশ্ন, ডায়রিয়ার উপসর্গ কোনটি? ওই যে পাতলা পায়খানা হওয়া, ঘন ঘন পাতলা পায়খানা হবে, কমপক্ষে ৩ বার পাতলা পায়খানা হবে। ৮৬ নম্বর প্রশ্ন, মস্তিষ্কের পর্দার নাম কি? মস্তিষ্কের পর্দার নাম হচ্ছে মেনিনজেস। মস্তিষ্কের পর্দার নাম মেনিনজেস। একটু আগে বললাম প্লুরা। প্লুরা কিসের পর্দার নাম? প্লুরা হচ্ছে ফুসফুসের পর্দার নাম। আবার এখানে আছে ক নম্বর অপশন দেখেন পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কিসের নাম? এটা হার্টের কভারের নাম। হার্ট হৃৎপিণ্ডের কভারের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের ৩টা কভার আছে, টোটাল কি ৩টা পর্দা আছে। মনে রাখতে হবে হৃৎপিণ্ডের পর্দা যদি বলো কয়টা? উত্তর হবে ৩টি। সবচেয়ে বাইরের পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, মাঝখানের পর্দাটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম এবং ভিতরের পর্দাটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে মস্তিষ্কের পর্দা ৩টি, আর যদি আসে তাহলে হবে পেরিকার্ডিয়াম। যদি বলো মাঝখানের পর্দা কোনটি? মায়োকার্ডিয়াম। ভিতরের পর্দা কোনটি? এন্ডোকার্ডিয়াম। আর আছে গ্লিসান্স ক্যাপসুল। গ্লিসান্স ক্যাপসুল কিসের একক? এটা মানে কিসের পর্দার নাম গ্লিসান্স ক্যাপসুল? এটাও আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। গ্লিসান্স ক্যাপসুল হচ্ছে যকৃৎ বা কলিজা বা লিভারের হচ্ছে কাভার। তো লিভার বা কলিজা বা যকৃতের কাভারের নাম হচ্ছে গ্লিসান্স ক্যাপসুল। এই প্রশ্নগুলো আমরা পাবো পরবর্তীতে, দেখেন খুবই গুরুত্বপূর্ণ এগুলা। পরেরটা দেখেন, এখানে বলছে মস্তিষ্কের পর্দার নাম কি? মেনিনজেস। এটা তো আমরা পড়ছি। এবার দেখেন হৃৎপিণ্ডের পর্দার নাম কি? একটু আগে বললাম আমি, দেখেন পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের পর্দার নাম। ফুসফুসের পর্দার নাম কি? উত্তর হচ্ছে প্লুরা, আগেও পড়ছি আমরা। যকৃৎ বা লিভারের পর্দার নাম কি? উত্তর হবে গ্লিসান্স ক্যাপসুল। আপনাদের তৃতীয় প্রশ্ন এটাই যে যকৃতের পর্দার নাম কি? এটা কমেন্ট বক্সে লিখবেন। উত্তর হচ্ছে কি? গ্লিসান্স ক্যাপসুল। ৯০ নম্বর প্রশ্ন, অস্থির পর্দার নাম কি? অস্থির নাম হচ্ছে পেরিওস্টিয়াম। দেখেন পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের পর্দার নাম, বা হার্টের পর্দার নাম হচ্ছে কার্ডিয়াম। আর হাড় বা অস্থির পর্দার নাম হচ্ছে পেরিওস্টিয়াম, মনে রাখা লাগবে। ৯১ নম্বর প্রশ্ন দেখেন, তরুণস্থির পর্দার নাম কি? এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তরুণস্থি হচ্ছে পেরিকন্ড্রিয়াম, মনে থাকবে। পেরিকন্ড্রিয়াম হচ্ছে তরুণস্থির পর্দার নাম। এরপর ৯২ নম্বর প্রশ্ন দেখেন, স্নায়ুতন্ত্রের গঠনের একক কি? স্নায়ুতন্ত্রের গঠনের একক হচ্ছে নিউরন। স্নায়ুতন্ত্র মানে কি? মস্তিষ্ক বা মগজ গঠন করে কি দিয়ে? কোন ধরনের কোষ দিয়ে? নিউরন কোষ দিয়ে গঠন করা হয়। ওকে। আর নেফ্রন কি আছে? নেফ্রন তৈরি হয়, নেফ্রন কোথায় থাকে? নেফ্রন হচ্ছে কিডনির একক। কিডনি তৈরি হয় নেফ্রন নামক কোষ দিয়ে, মগজ তৈরি হয় নিউরন নামক কোষ দিয়ে, কিডনি তৈরি হয় নেফ্রন নামক কোষ দিয়ে। এরপর দেখেন রেচনতন্ত্রের গাঠনিক একক কি? রেচনতন্ত্রের গাঠনিক একক হচ্ছে নেফ্রন। এই যে বললাম কিডনি, রেচনতন্ত্র মানে কিডনিকে বোঝাচ্ছে। কিডনির একক কি? নেফ্রন। এবার ৯৪ নম্বর প্রশ্ন কি আছে? কঙ্কালতন্ত্রের গাঠনিক একক কি? কঙ্কালতন্ত্রের গাঠনিক একক কি? অস্থি দ্বারা কঙ্কালতন্ত্র গঠিত হয়। ৯৫ নম্বর প্রশ্ন কি আছে? যকৃতের গাঠনিক একক কি? যকৃৎ মানে কলিজা বা লিভার, এটা গাঠনিক একক মানে কোন কোষ দ্বারা গঠিত? এটা আছে হেপাটোসাইট কোষ দ্বারা যকৃত, লিভার বা কলিজা গঠিত হয়। ৯৬ নম্বর প্রশ্ন কি আছে? মাংসপেশির গাঠনিক একক কি? মাংসপেশির গাঠনিক একক হচ্ছে মায়োসাইট। মাংসপেশির গাঠনিক একক মায়োসাইট। ৯৭ নম্বর প্রশ্ন কি আছে? ফুসফুসের গাঠনিক একক কি? ফুসফুসের গাঠনিক একক হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই হচ্ছে আঙ্গুরের থোকার মতো অনেকটা থাকে, যেগুলো ফুসফুস গঠন করে। তো অ্যালভিওলাই হচ্ছে ফুসফুসের গাঠনিক একক। ৯৮ নম্বর প্রশ্ন কি আছে? মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তর হচ্ছে
হাইপোথ্যালামাস, মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। 99 নম্বর প্রশ্ন কি আছে, কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে? উত্তর হবে অগ্নাশয় গ্যাস বা প্যানক্রিয়াস রস। এটা হচ্ছে কি করে, শর্করা আমিষকে উভয়কেই পরিপাক করে। 100 নম্বর প্রশ্ন কি আছে, কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে? এটা আগে বলছি, উত্তর হবে ভিটামিন কে। 101 নম্বর প্রশ্ন কি আছে, যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় তা কি? হচ্ছে ইনসুলিন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ইনসুলিন অভাবে ডায়াবেটিস হয়। 102 নম্বর প্রশ্ন হচ্ছে, কচু শাকে বিশেষভাবে কোন উপাদান জন্য মূল্যবান? লৌহের পরিমাণ বেশি পরিমাণ থাকে কচু শাকে। 103 নম্বর প্রশ্ন কি আছে, আমাদের দেহকোষ রক্ত থেকে কি গ্রহণ করে? উত্তর হবে খ, অক্সিজেন ও গ্লুকোজ। 104 নম্বর প্রশ্ন, মানুষের গায়ের রং নির্ভর করে কিসের উপর? উত্তর হবে মেলানিন। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 105 নম্বর প্রশ্ন, এনজিওপ্লাস্টিক কি? উত্তর হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধশিরা বেলুনের সাহায্যে প্রসারণ করা। তাই এর মধ্যে দিয়ে আমরা 105টা প্রশ্ন শেষ করলাম। যা এর মধ্যে 3টা প্রশ্ন কুইজ ছিল। যারা যারা সঠিক উত্তর দিতে পারবেন কমেন্ট বক্সে লিখবেন, লেখার পর উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই আমি এই পিডিএফটা দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।